লেখিকা পূবালী ব্যানার্জি মুখার্জির হঠাৎ দেখা। চশমাটা বারবার পড়ে যাচ্ছিল নাকের কাছ থেকে। সাইডের স্ক্রুটা আলগা হয়ে গিয়ে সমস্যাটা হচ্ছে কিছুদিন ধরে। কোনো রকমে টাকা গুনে দিয়ে বইগুলো হাতে নিয়ে দেখলাম একবার। বহু বছর বাদে আবার আসা, কলেজ স্ট্রিটে, তাও মৌবনির ধাক্কায়। ওর কি সব ডাক্তারের বইপত্তরের অর্ডার দেওয়া ছিল একটা দোকানে। সে প্রায় মাসখানেক ঘুরিয়ে আজই সকালে মৌবনিকে জানিয়েছে নিতে আসবার জন্য। এদিকে ওর হাউস স্টাফশিপ শুরু হয়েছে, দিন 10 হলো। ডিউটি করে এসেই কন্যে আমার বিছানায় আকুল প্রেমে ধপাস হয়ে পড়ে। উফ মা, কি খাটুনি! উফ মা, ঠিক 3 চামচ চা খেয়েছে শুধু, জানো? উফ মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকটা জয়েন্ট শুকিয়ে গেছে, একটু শুয়ে নি। উফ মা, আজকে একটু খাইয়ে দাও না প্লিজ। ও মা, মোবাইলটা এক্ষুনি বন্ধ করে চার্জে দাও, না হলেই আবার ফোন এসে যাবে। মা মা মা, সারাদিন অস্থির অস্থির করতে থাকি আমি, ও না থাকলে। আজ এত বছর পরেও মর্নিং স্কুলের সময়টা বেশ পেরিয়ে যায়। সকালে হুড়ুদ্দুমের মধ্যে থই পাওয়াই যায় না সময়ের। দুপুরে বাড়িতে ঢুকে ছোট্ট 2 কামরার ফ্ল্যাট বাড়িটাও যেন হা হা করে গিলে খেতে আসে আমাকে। বৈভবহীন স্বল্প আসবাবের বাসস্থান শুধু আমার মেয়েটার উপস্থিতিতেই ভরে থাকে যে। স্কুলের চাকরিতে কিছু না কিছু হোমওয়ার্ক আমাদেরও থাকে যে, সেগুলো নিয়ে বসি, টুকটাক করে কম্পিউটারে কিছু কাজ করি। সব ব্যবহারই মৌবনির শেখানো। আমাদের দুজনের সংসারে এখন আমিই মেয়ে, আর আমার মেয়েটাই বড় হয়ে মা হয়ে গেছে যে। বইগুলো হাতে নিয়ে ভাবছিলাম বাসেই ফিরবো নাকি। গন্ডাখানেক সরকারি ছুটির চক্করে পড়ে ছুটিটাই মনে থাকে শুধু, কারণটা আর নয়। তাই বেশ দুপুর দুপুরই কাজগুলো নিশ্চিন্তে সেরে ফেলা গেল। মৌ বারবার বলে দিয়েছে অবশ্য যেন ওলা বা উবের নিয়ে নি। দরকার অদরকারে যে একদম ওসবে চড়ি না তা নয়, ডেকেও নিতে পারবো মোবাইল অ্যাপে। কিন্তু আজ কেন যেন বইয়ের গন্ধ মাখা হাতে বাসে ফিরতে মন চাইল। ফাঁকা একটা বাসও পাওয়া গেল। স্টপে এসে দাঁড়ানোর প্রায় সঙ্গে সঙ্গেই একটু টালমাটাল হয়ে যাচ্ছিলাম ভারী ভারী বই নিয়ে। উঠে অভ্যেসবশত লেডিস সিটের দিকেই এগোচ্ছিলাম। হঠাৎ চমকে গেলাম। অন্যদিকে ওটা কে বসে? শ্রীরূপা মনে হচ্ছে যেন। কৌতূহল চেপে একটা খালি জায়গায় বসে হাঁপাচ্ছিলাম। পরের বছরই অবসর। পৌরত্বের সীমার এসে শরীর ধীরে ধীরে জানান দেবে, সেটাই স্বাভাবিক নয় কি? তাও ডাক্তার মেয়ের কল্যাণে বছরে 2 বার নিজের শরীরের অনেক অলিগলির খবরাখবর নিতে হয়, আর সেই মতো ওষুধ বিশুধও খেতে হয়। তাই জং ধরে উঠতে পারেনি। কিন্তু শ্রীরূপাকে দেখার পর থেকে হৃৎপিণ্ডে বেড়ে যাওয়া লাবডুবের আওয়াজ নিজের কানে বড় বাজছে যেন। ইতিমধ্যে এসে হাত পেতে দাঁড়িয়ে পড়লেন মহামান্য বাসের কন্ডাক্টর। আমি গন্তব্য বলে টিকিট কাটবার কর্ম সমাধা করতেই দেখি সামনে থেকে আমার দিকে তাকিয়ে। অবাক চোখ, মুখে হাসি। হ্যাঁ, শ্রীরূপা। পাশের জায়গাটা খালি ছিল, ইশারায় জিজ্ঞেস করলাম এসে বসবে কি। একটু থেমে কিছু ভেবে হ্যাঁবাচক মাথাটা নাড়ল। তারপর ফাঁকা রাস্তার ছুটে চলা বাসের সাথে তাল মিলিয়ে এসে বসলো পাশে। ভেতরে ভেতরে একটা চোরা আতঙ্ক হচ্ছিল, সাথে পাল্লা দিয়ে কৌতূহল। ওপরে নিজেকে শান্ত রাখতে রাখতে জিজ্ঞেস করলাম কেমন আছো? আছি একরকম। একটু যেন দায়সারা গোছের উত্তর এলো। ওর বেশি মনোযোগ দেখলাম আমাকে খুঁটিয়ে দেখায়। প্রবীরের কথা জিজ্ঞেস করি করেও থেমে গেলাম। কথা ঘুরিয়ে বললাম এদিকে কোথায়? এদিকে? আমি তো ভেতরের বস্তিতে গেছিলাম, ওখানে বাচ্চাগুলোকে পড়াতে। এবার জোর ধাক্কা খেয়ে গেলাম আমি। শ্রীরূপা আর বস্তি, খুব বেশি বেমানান যেন। আর বাচ্চা, যে শ্রীরূপা নিজের মেয়েকেই চায়নি একদিন, সে অন্য বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে। কৌতূহলটা কিভাবে প্রশমিত করব ভাবতে ভাবতে শুনলাম ও বলছে আমি আর প্রবীরের সাথে থাকি না মিতা। আবার চমক, বলে কি এত প্রেম ছিল, সবাই তো ভাবতে বসেছিলাম আমরা যে আরেকটা সেট মহাকাব্য হয়ে যাবে এদের প্রেম নিয়ে। তখনই চশমাটা ঠক করে খুলে সোজা বাসের মেঝেতে কোলের বই সামলে ঝুঁকতে গিয়ে খেলাম মাথায় এক জব্বর গুঁতো। সামনের সিটের পেছন দিকটায়। শ্রীরূপা কথা না বাড়িয়ে চশমাটা তুলে দিয়ে বলল ভেঙে গেছে তো।
আর ওই চশমা তোলার সময়টুকুতেই কোমরের কাছে সরে যাওয়া শাড়ির ভাঁজে দেখলাম সেই কালো দাগটা। বললাম, কোথায় যাবে তুমি? থাকছো কোথায় এখন? সেই সুন্দরী শ্রীরূপা, যার রূপে মুগ্ধ হয়ে প্রবীর আমাকে বলেছিল ওকে ছাড়া বাঁচবে না। তখনও আমি প্রবীরের স্ত্রী, আর এখনও শ্রীরূপা অত তীব্র না হলেও যথেষ্ট সুন্দরী, শুধু একটু ম্লান যেন। হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো, আমার মেয়েটা কেমন আছে মিতা? মেয়েই ছিল না? আতঙ্কটা ফিরে এলো আবার। সেটা চেপে রেখে হাসি মুখে বললাম, হ্যাঁ তো, মেয়েই হয়েছিল, একদম তোমার মতো সুন্দরী মেয়ে। একটু অবোধ দৃষ্টিতে আমার দিকে ওর সেই বিখ্যাত ডাগর চোখ মেলে তাকিয়ে রইল শ্রীরূপা। সেই শ্রীরূপা, বড়লোকের আদুরে মেয়ে। অভাব কাকে বলে যে কোনোদিন জানেনি। যখন আমি প্রথম দেখি ওকে, প্রবীরের হাই প্রোফাইল ক্লায়েন্ট, মনে মনে পিছিয়ে যাচ্ছিলাম কত কত বছর, দুযুগ প্রায়। নিজের সংসার কোনোদিনই ছিল না আমার, শুধু প্রবীরের স্ত্রী ছিলাম আমি। খুব মর্যাদার সম্পর্কই ছিল আমাদের। তখন যেমন হতো, সাধারণ ঘরের মেয়ের সাথে সাধারণ ঘরের ছেলের বিয়ে। আইন পড়াটাও শেষ হয়নি তখন প্রবীরের। শাশুড়ি ছিলেন না, রাশভারী শ্বশুর মশাই বাড়ির কোনো ব্যাপারে কোনোদিন মাথাও ঘামাতেন না। বিয়ের পরে যে এতগুলো বছর কেটে গেছিল আমার সন্তানহীনতায়, সেই নিয়ে আত্মীয় স্বজন পাড়াপড়শির মাথা ব্যথা বুঝলেও বাড়িতে কোনো হেলদোল বুঝিনি কোনোদিন। স্বল্পভাষী প্রবীর যেমন কোনোদিন আমায় বোঝায়নি ভালোবাসা কি, তেমন ঘৃণাও নয়। একভাবে চলতো আমাদের জীবন। প্রথম থেকেই পড়াশোনা করতাম, সেভাবেই চলল। প্রবীর আইন শেষ করে এক নামী উকিলের নিচে কাজ শুরু করলো। আমি চাকরি শুরু করলাম একটা স্কুলে। বিশাল বৈভব না থাকলেও কোনো কষ্ট বুঝিনি। চাকরি নিয়েও কোনো সমস্যা ছিল না, কিন্তু সেখানে গিয়েই প্রথম বুঝলাম একজনের সন্তানহীনতা কারোর মজার বা আনন্দের খোরাকও হতে পারে, আর সেটা যথেষ্ট শিক্ষিত মানুষদের মধ্যেও। বিয়ের প্রায় বছর 10 পরে, যখন সত্যি সত্যি আরেকটা প্রাণের আশা নিশ্চিত টের পেলাম, নিজের মাঝে খুব খুশি হয়েছিলাম। ততদিনে শ্বশুরমশাই ইহলোকের মায়া ত্যাগ করেছেন। খানদুয়ে কাজের লোক ছাড়া বাড়িতে শুধু আমরা দুজন। আমার শরীরের যত্ন নিয়ে প্রবীরের উচ্ছ্বাস বা দেখনদারি কোনো কালেই ছিল না, কিন্তু দিন দিন যেন আনমনা লাগতে লাগলো। কথা বেশি না হলেও আমাদের নিজস্ব কিছু রুটিন ছিল, নিজেদের বোঝবার আর বোঝাবার সংকেত। সবেতেই টের পাচ্ছিলাম প্রবীরের তীব্র অনীহা। এর মাঝে মৌবনি এলো একদিন আমার কোল আলো করে। সেই নাজেহাল সময়ে প্রবীরের সাথে প্রথম দেখি শ্রীরূপাকে। খুব বাচ্চা ভালোবাসতো, অনেকটা করে সময় কাটতো ওর মৌবনির সাথে। ধীরে, খুব ধীরে ওর যাতায়াত বাড়ছিল এ বাড়িতে। আমি কোনোদিনই বেশি উগ্রতা নিতে পারি না, কিন্তু একদিন ধরলাম প্রবীরকে রাতে, নিজেদের একান্ত সময়, যা প্রবীর আমাকে দেওয়া ছেড়েই দিয়েছিল প্রায়। শুনলাম এক বিরল মানসিক রোগের শিকার শ্রীরূপা। বছর 2 আগে এক দুর্ঘটনায় ওর মা বাবাকে একসাথে হারানোর পর থেকেই। প্রবীরের সিনিয়র যিনি ছিলেন ওদের পারিবারিক উকিল, ওনার থেকে কেসটা পেয়েছিল প্রবীর। অল্প বয়সী সুন্দরী মেয়ে, অভিভাবকহীন, সব থেকে বড় কথা হলো বাস্তব বুদ্ধিহীন। স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজনরা অনেক চেষ্টা করে যাচ্ছিল সম্পত্তি নিয়ে নেবার, আর প্রবীর লড়েও যাচ্ছিল। বছরখানেক এভাবেই চলছিল, কিন্তু আমার মস্তিষ্ক লাল সংকেত পাঠাতে শুরু করলো। কিছু একটা হচ্ছে আমার চেনা জানার বাইরে, যা আমি ধরতে পারছি না। মেয়ের তখন বছর 2 বয়স। প্রবীর এসে কিছুক্ষণ বসলো আমার পাশে, তারপর বলল শ্রীরূপার সাথে ওর মেলামেশার কথা। ওকে অসহায় অবস্থায় যে ছাড়তে পারবে না সেটাও বলল। আমি স্থাণু হয়ে শুনে গেছিলাম শুধু। আমি ওকে ছাড়া বাঁচব না, বিশ্বাস করো তুমি। ওরও পাশে কেউই নেই। কিন্তু সেটা এই মুহূর্তে কেন মনে হলো তোমার? আরও আগে হওয়া উচিত ছিল। নতুন চলছে বলে তো মনে হচ্ছে না। একটু চুপ করে থেকে প্রবীর মাথা নিচু করেই বলল, ওর বাচ্চা হবে। এবার আমি সত্যি চমকে উঠলাম, এতটা আশা করিনি। মুখ দিয়ে বেরিয়ে গেল, তোমার? আরও ঘাড় ঝুলে গেল প্রবীরের। ও চাইলে কি করতে পারতো আমি জানি না, কিন্তু আমিও বাড়ি ছাড়লাম না। আসলে মাথাতেই আসেনি। এদিকে দিন ঘনিয়ে এলো শ্রীরূপার প্রসবের, আর কেউ না থাকায় শেষ কদিনের দৌড়াদৌড়ি আমাকেই করতে হচ্ছিল।
ডাক্তার বদ্যি। তারপর এক শরতের সকালে তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলো শ্রীরূপা। স্বামীর নাম প্রবীর সেন। আমি নিজের হাতেই ভর্তি করলাম ওর ফর্মটা। শুধু কাটা ছেঁড়ার অনুমতির স্বাক্ষর দিল প্রবীর, আর সেটাই অপরদিকে হয়ে গেল আমাদের ডিভোর্সের কাগজের সই। অনেক দিন আগে হওয়া আমাদের বিয়েতে যে কোনো আইনি ছাপ পড়েনি সেটা প্রবীর খুব ভালোই জানতো। উকিল হবার সুবাদে শ্রীরূপার অন্তঃসত্ত্বা হবার পরেই ওরা নিজেদের সেই কাজটা সেরে নিয়েছিল, কিন্তু কোনো কারণে আমাকে ফেলে দিতে বা জানাতে বোধহয় বেঁধেছিল। ব্যাস ওইটুকুই। হঠাৎ জাগ্রত হয়ে ওঠা প্রবীরের বিবেক বরাবর যেমন নির্লিপ্ত থেকেছে তেমনই ছিল। যেদিন আমি পুরোটা জানলাম সেদিন শ্রীরূপা কাতরাচ্ছে প্রসব বেদনায়, আর আমি ছোট্ট মেয়ে নিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে হাসপাতালে। বরাবরের শান্ত আর চুপচাপ আমি। স্কুলের মেয়েরাও সেই জন্য খুব ভালোবাসে আমায় আজও। বুঝে উঠতে পারছিলাম না কি করণীয় সেই মুহূর্তে। খানিকক্ষণ বাদে মেয়ের ডাকে সম্বিত ফিরতে দেখলাম দিশেহারা হয়ে ছুটছে প্রবীর করিডোর ধরে। মুহূর্তে আমার মস্তিষ্ক সংকেত পাঠালো কোন অদৃষ্টপূর্ব নতুন সমস্যার। শক্ত হয়ে গিয়ে দাঁড়ালাম প্রবীরের সামনে। ও শুধু হাত তুলে আমাকে দেখাতে পারল কোথায় আমার তখন যাওয়া উচিত বলে। দৌড়লাম। একটা ছোট্ট পুটুলি নিয়ে সবাই চুপচাপ। গিয়ে স্থবির হয়ে গেলাম আমি। কি অপরূপ এক সন্তান! ওরা বলল মেয়ে। আমি দৌড়ে গিয়ে তুলে নিলাম কোলে, কিন্তু কোনো প্রাণের স্পন্দন পেলাম না যে। মৃত সন্তান প্রসব করেছিল শ্রীরূপা, আর আচ্ছন্নতার ঘোরে ওকে সেই সন্তানের মুখ দর্শনও করতে দেওয়া হয়নি। আমি চাতকের মতো চেয়েছিলাম সেই ঝরে যাওয়া কুড়ির দিকে। কি নিষ্পাপ একটা মুখ, ঠিক যেন আধফোঁটা রক্ত গোলাপ। ওরা আমার কাছ থেকে নিয়ে চলে গেল সেই তুলোর ঠান্ডা হয়ে যাওয়া ডেলাটাকে। কোনোদিন ঘৃণা করতে পারিনি সব হারিয়ে ফেলা মেয়েটাকে। শুধু এক কারি টাকা ছাড়া বড্ড গরিব ছিল যে মেয়েটা। ওর আত্মীয়দের লোলুপোতার হাত থেকে বাঁচাতে প্রবীর ওকে বিয়ে করেছিল না, আমাকে বলা রূপে মুগ্ধ হয়ে দাঁড় পরিগ্রহণটা আসল কারণ। কোনোদিন জানিনি, জানতেও চাইনি, তবে ও বাড়ি ছাড়তে হলো তাড়াতাড়ি। কড়া ওষুধে আচ্ছন্ন মেয়েটা আমার মেয়েটাকে নিজের বলে ভাবতে শুরু করেছিল, আর তখন মৌবনি ছাড়া আর কিছুই আমি নিজের বলে ভাবতে পারছিলাম না। এতদিন সংসার করবার পরেও মৌবনিও খুব আতঙ্কিত হয়ে পড়ছিল, আমাকে জাপটে থাকতো সর্বক্ষণ। শ্রীরূপা যত ওর কাছে আসতে চাইতো ও আরও সিটিয়ে যেত। বাচ্চারা এমনি ভালো বোঝে। ওর মা বাবার থমকে যাওয়া সম্পর্ক ওকে এমনিতেই যথেষ্ট আঘাত দিয়েছিল। তার ওপর শ্রীরূপার নিজের মায়ের জায়গা নেবার চেষ্টা ওর মনে আরও বেশি ক্ষত তৈরি করতে শুরু করেছিল। এক শীতের ছুটির সকালে শুধু কিছু ব্যক্তিগত জিনিস আর আমার প্রাণের ধন মৌবনীকে নিয়ে আমি ও বাড়ি ছাড়লাম। প্রবীরকে শুধু বলেছিলাম গেলাম। ওর কাজের ঘরে বসে কাজ করতে করতে ও শুধু একবার আমার দিকে তাকিয়ে মাথা নামিয়ে নিয়েছিল। সেই আমার শেষ দেখা এত বছরে, এক শহরে থেকেও। প্রথমে স্কুলের হস্টেলে এসে উঠেছিলাম, তারপর একটা ছোট্ট বাড়ি ভাড়া করে কলকাতার উপকণ্ঠে থেকে একদিন কলকাতায় চলে এলাম বদলি নিয়ে। মেয়ের পড়াশোনাও সাহায্য হতে থাকলো। বাবাকে আর ভালো মতো চিনল না মেয়েটা, আমিও চেষ্টা করলাম না। শুধু আরও বেশি অলংকৃত হতে থাকলো আমাদের মা মেয়ের দোকার সংসার, ভরসা আর ভালোবাসায়। প্রায় 25 বছর বাদে শ্রীরূপাকে দেখে তাই একটু অবাক হবার সাথে সাথে সেই মৌবনীকে ঘিরে বয়ে চলা আতঙ্কটা মাঝে মাঝে মনে খিঁচ বাঁধিয়ে দিচ্ছিল বারবার। এরই মাঝে বাসের খালাসির একঘেয়ে চিৎকার আমাকে মনে করিয়ে দিল আমার নামবার জায়গা চলে এসেছে। শ্রীরূপাকে বললাম একদিন এসো না আমার বাড়িতে। ও বলল ঠিকানা। আমি বইয়ের বিলের এক প্রান্ত ছিঁড়ে ওকে আমার নিজের মোবাইলে নাম্বারটা দিয়ে নেমে এলাম। সাইকেল রিক্সা করে নিজের বাড়ির দিকে যেতে যেতে ভাবলাম মৌকে জানানো উচিত কিনা। আর অদ্ভুতভাবে আমরা আলাদা হবার পর কখনো মৌ একবারের জন্য বাবার নাম নেয়নি। কি যে আছে আমার একরত্তি মেয়েটার মনে, কোনোদিন ঘাটিয়েও দেখিনি। আজও সাহস পেলাম না, কিছুতেই জানালাম না। বই নিয়ে ওর উচ্ছ্বাস আর হাসপাতালের গল্পের বুঁদ হয়ে থাকলাম। ধীরে ধীরে ভুলতে বসলাম আমার সাথে ঘটে যাওয়া এক আচমকা সাক্ষাৎকার, আমার পূর্ব জীবনের থেকে মাথা তুলে উঠে আসা এক বদলে যাওয়া মানুষের কথা। এক শনিবারের দুপুরে
সবে স্কুল থেকে বাড়ি ফিরে এসে বসেছি, মোবাইলে ফোনটা এলো। আমি শ্রীরূপা। স্কুলের একটা ঝামেলা নিয়ে ফিরেছিলাম, সেটাই ঘুরছিল মাথায় বারবার। চট করে ছাত্রীদের মুখগুলো ভাবছিলাম কোন শ্রীরূপা। আবার ভেসে এলো গলা, মিতা, আমি সেদিন তোমার নাম্বারটা নিলাম যে বাসে। ও, নিজেই মাথা নাড়লাম, তাই তো ভুলেই গেছিলাম যে। কিন্তু সে আতঙ্কটা আবার মাথায় এলো। তাহলে এবার কি, আমি না মৌবনি? কাকে চায়? কেন? মুখে বললাম, বলো শ্রীরূপা। আসলে স্কুলের একটা ব্যাপার নিয়েছিলাম বলে হঠাৎ বুঝতে পারিনি। তোমার নাম্বারটাও তো ছিল না আমার কাছে। সেদিন জিজ্ঞেস করা হয়নি কেমন আছো তুমি। সত্যি বলতে কি একটু হোঁচট খেলাম আমি। কেমন আছি জিজ্ঞেস করতে নিশ্চয়ই ফোন করেনি শ্রীরূপা। আমি তো ঠিকই আছি, যেমন দেখেছিলে ঠিক তেমনই। তোমার বাড়ির ঠিকানাটা দেবে একবার, যেতাম একদিন। খুব তোমার কথা ভাবি মাঝে মাঝে জানো। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ মহিলা তুমি, একবার যেতে দেবে তোমাদের বাড়িতে? এবার একটু হকচকিয়ে গেলাম আমি। প্রাক্তন স্বামীর সম্ভবত বর্তমান প্রাক্তন স্ত্রীর সাথে আমার ঠিক কী ধরনের ব্যবহার হওয়া উচিত তা বুঝে উঠতে পারলাম না। কিন্তু কোনো মানুষকে কষ্ট দেওয়া বা মুখের উপর না করে দেওয়াটা আমার আবার ঠিক আসে না, কোনো কালেই না। এই নিয়ে মৌ কম বকাবকি করে আমাকে। আমি আর ভাবার চেষ্টা না করে ওকে বলে আর বুঝিয়ে দিলাম আমার চিলতে ফ্ল্যাটের ছোট্ট ঠিকানা, আসার রাস্তা, সব। সকালের শিফটে গেছে মৌ, বিকেলেই ফিরবে, সন্ধে হবে না। ও ফিরলে বোধহয় ওকে জানিয়ে রাখাটা উচিত। কিন্তু কখনো আমরা ও বাড়ি বা বাড়ির মানুষ নিয়ে কোনো আলোচনা করিনি। ও কোনোদিন জিজ্ঞেসও করেনি আমাকে কিছু, যেন এটাও খুব স্বাভাবিক। ওর বয়ঃসন্ধি নিয়েও কিছুই ভাবতে হয়নি আমাকে কোনো দিন। নিজেই সব বুঝে শুনে কেমন বড় হয়ে গেল আমার সেই ছোট্ট মেয়েটা। দুপুরে শুলেই আলিশি ঘিরে ধরে বড্ড, বিকেলে উঠতে ইচ্ছে করে না। মিনতির মা সকালে এক ঝটকায় যা কাজ পারে করে রেখে যায়, বিকেলে কোনোদিন আসে কোনোদিন নয়। আজকে উঠে দরজায় হালকা টুকটুক আওয়াজে বুঝে উঠতে পারছিলাম না কার আগমনী সংকেত। হঠাৎ উঠতে পারি না, একটু বসে উঠতে হয়। একার জীবনের সংঘর্ষ। শরীর মনের ওপর কম চাপ তো পড়েনি। দরজা খুলেই শ্রীরূপাকে দেখে একটু মনক্ষুণ্ণই হলাম। ইস, এক্ষুনি মৌবনি এসে যাবে। ওকে তো কিছু জানানোও হয়নি। এসে দেখলে কি ভাববে কে জানে। কিন্তু অতিথি এলে একটু মুখে হাসি আনতেই হয়, একটা আপ্যায়ন করতেই হয়, সে যতই অবাঞ্ছিত হোক না কেন। সাধু সন্ত তো আর নই আমি, বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তবু ঘুম চোখে উঠে এসে বোধহয় বিরক্তি ধরা পড়ছিল মুখে। শ্রীরূপা সেটা বেশ বুঝেছে দেখলাম, আমাকে বলল, অসময়ে এসে পড়লাম বুঝি? আমি বললাম, না তেমন কিছু নয়, মৌ আসবে এক্ষুনি, এমনিতে উঠতেই হতো তো। মৌ? ও এখানে থাকে বুঝি? একটু যেন দিশেহারা হয়ে বলল, মানে? এবার আমার অবাক হবার পালা। আমার মেয়ে আমার সাথে থাকবে না তো কার সাথে থাকবে শুনি? এমা, আমি সেটা একেবারেই বলছিলাম না গো। ভেবেছিলাম এতদিন হয়ে গেল, বোধহয় বিয়ে করে চলে গেছে, তুমি একাই থাকো বোধহয়। সেদিন বাসে দেখে সেটাই মনে হয়েছিল তো। এবার একটু রূঢ়ভাবেই বললাম, ও আচ্ছা, তুমি কি সেই জন্য এসেছো, না অন্য কোনো দরকার আছে? নিজের গলাটা নিজের কানে কর্কশ ঠেকলো বড্ড। এত কঠোরভাবে কথা কোনোদিনই বলতে পারি না আমি, আগেও পারিনি। আজ কি করে পারছি জানি না। পুরনো কোনো বদলা নেবার মোড়কে মিষ্টি হবার প্রশ্নও তো নেই যে কিছুতেই। ও বোধহয় বারবার অবাকই হচ্ছিল আমার ব্যবহারের বদল দেখে। কিন্তু একটু আমতা আমতা করে বলল, না গো, একটা আর্জি ছিল। সেদিন বাসে দেখে মনে হলো ভগবানই তোমাকে আমার কাছে পাঠিয়েছে বোধহয়। আমার জন্য একটা থাকার জায়গা খুঁজে দিতে পারবে? এবার আমার দিশেহারা হবার পালা। কোটিপতির মেয়ে, নামকরা উকিলের স্ত্রী, থাকার জায়গার জন্য আবেদন করতে আমার মতো এক সামান্য স্কুল শিক্ষিকার বাড়িতে? ঠিক যেন হৃদয়ঙ্গম হচ্ছিল না। একটু থুম মেরে বসে থেকে শ্রীরূপা নিজেই বলল, পারবে না না, আসলে আমাকে কেউ থাকতে দিতে চায় না। কিন্তু তুমি তো আমাকে ফেরাও না, আগে কোনো দিন ফেরাওনি। তাই ভাবলাম যদি। আমি বললাম, কি হয়েছে আমাকে একটু খুলে বলো শ্রীরূপা, তাহলে তো বুঝবো। এভাবে হঠাৎ ধূমকেতুর মতো উদয় হয়ে থাকতে চাওয়া, প্রবীরের সাথে কি হয়েছে কিছুই জানি না।
জানোই তো আমি কারোর টাচে নেই। ঝরঝর করে কেঁদে ফেলল শ্রীরূপা। জানো তো মিতা, আমি তোমার সাথে খারাপ যা করেছিলাম আমার সাথে সেটাই হলো। প্রবীরকে এত ভালোবেসেছিলাম, তোমার আর তোমার মেয়ের ভালো মন্দের পরোয়াই করিনি। আর এখন কি হলো, নিজের বাচ্চাটাকেও পেলাম না। প্রবীরও আমাকে বের করে দিল। আমার খুব তোমার কথা মনে হতো জানো, তুমি কি করে এত বছর একা লড়ে গেলে কাউকে পাশে না নিয়ে। সেই জন্যই বোধহয় সেদিন বাসে তোমার সাথে দেখাটা হলো আমার। ওর অসংলগ্ন কথা থেকে কিছু কিছু বুঝছিলাম, আবার বুঝছিলাম নাও। ঠিক করলাম অনেক হয়েছে, এবার বোধহয় একদিন আমার প্রবীরের সাথে মুখোমুখি হবার সময় এসেছে। বারবার একই জিনিস করে রেহাই পেয়ে গেলে সেটা আমাদের মেয়েদের জীবনের জন্য সব থেকে বড় কপটতা হয়ে থেকে যাবে। আসল গল্পটা কি সেটা আমাকে জানতেই হবে। এমন সময় ডিউটি সেরে ফিরে এলো মৌ, আর শ্রীরূপাকে দেখে ভুরু নাচিয়ে ইশারায় আমাকে জিজ্ঞেস করলো, কে এটা? আমি বুঝতে পারছিলাম না কি বলবো বা বলা উচিত। আমি ও বাড়ি থেকেও বেরিয়ে আসায় বেশ ছোট অবস্থাতেই মৌ আমাকে ছাড়া আর কাউকে চেনে না জগতের, নিজের মানুষ হিসেবে। আমার বাবা বেঁচে থাকতে যেতাম মাঝে মাঝে বাড়িতে, খুব কম হলেও। বাড়ির লোকজন আমার একা বেরিয়ে আসার সিদ্ধান্তে খুব একটা খুশি ছিল না বলাই বাহুল্য। শুধু বাবা কোনোদিন কোনো দুর্ব্যবহার করেননি, তাই বাবা মারা যাবার পর থেকে আমার দাদার সংসারে যাওয়াও একরকম বন্ধই হয়ে গেল। বৌদি হয়তো ভেবেছিল বিবাহ বিচ্ছিন্না ননদ ছোট মেয়ে নিয়ে উঠবে ওখানেই, তাই সুকৌশলে আমাকে এড়িয়ে যেতে শুরু করেছিল। মুখে প্রতিবাদ না করলেও বা নিজের মতামত নিয়ে খুব স্পষ্টভাবে সরব না হলেও যে কোনো সূক্ষ্ম কৌশল বোঝবার মতো বুদ্ধি আমার ছিল বরাবরই। খুব ভালো সম্পর্কে আমি চেষ্টা করে দিলাম। আরও মুশকিল হয়েছিল ওখানে মৌকে নানাভাবে নিজের মাকে ঘৃণা করতে শেখাতো আত্মীয় স্বজনরা। আমাদের সমাজ তখন মেয়েদের নিজের অধিকার প্রতিষ্ঠার নীরব যুদ্ধকে মর্যাদাই দেয়নি, আজও দেয় না অবশ্য। যেখানে আমার মুখ থেকে কোনো দিন প্রবীর বা শ্বশুরবাড়ির সম্পর্কে একটাও তথ্য কেউ বের করতে পারেনি, সেটা ওদের জন্য যার পরনাই আক্ষেপের বিষয় ছিল। মুচমুচে একটা সমালোচনার বিষয় থেকে বঞ্চিত হয়ে আমার ছোট্ট মেয়েটাকে তার ছায়ায় বড় হতে দিতে চাইনি আমি, কোনোভাবেই না। আর শ্রীরূপার কথা মৌয়ের মনে থাকবার কথাও নয়। আমি ইশারায় বসতে বললাম মৌকে, মুখে বললাম, আমার স্কুলের সহকর্মী। সাধারণত স্কুলের লোকজন আমার বাড়িতে বেশি আসে না। ডিভোর্সি মহিলা বরাবরই মানুষের কৌতূহলের পাত্রী। আমি যথেষ্ট সাবধানে মেলামেশা করি সকলের সাথে, আর একটা সম্মানজনক দূরত্ব বজায় রাখবার কারণে কারোর সাথেই গলাগলি বন্ধুত্ব হয়ে ওঠেনি। খুব দরকার অদরকারে এক আধজন আসে মাত্র। মৌ তেমনই কাউকে ভেবে নিয়ে একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে চলে গেল। পুরো ঘটনাটা খুব মন দিয়ে লক্ষ্য করছিল শ্রীরূপা, একটু যেন হাহাকারের চোখে। আমাকে বলল, মিতা, ওর বোধহয় আমার কথা কিছুই মনে নেই না? আমি কিছু না বলে হাসলাম শুধু। মনে প্রাণে চাইছিলাম যেন ও চলে যায় এখনই। হয়তো সেটা অনুমান করেই হঠাৎ উঠে দাঁড়ালো শ্রীরূপা। আজ যাই গো, কাজ আছে কিছু। আমার নাম্বার কিন্তু ওটাই, যেটা থেকে ফোন করেছিলাম। পারলে মাঝে মাঝে একটু কথা বলো গো মিতা, আমার খুব ভালো লাগবে, বিশ্বাস করো। বললাম, চা খাবে না? না গো, আমার তো চা খাওয়া বারণ, আজ যাই গো। আটকালাম না আর, চলে গেল শ্রীরূপা। আমার একদা শপথ নিয়ে আমার প্রাক্তন স্বামীর মৃত সন্তানের মা। বড় নিঃস্ব দেখাচ্ছিল আজ। হাহাকার কি শুধু বাসস্থানের প্রয়োজনে, না নিজের মানুষের অভাব? পরদিন রোববার, যাব ভাবছিলাম প্রবীরের ওখানে। মৌয়ের এখন আরও কদিন সকালে ডিউটি আছে। মিনতির মাকে ছুটি দিয়ে কাল মৌ বেরিয়ে যাবার পরে রওনা দিলে কেমন হয়। পরক্ষণই ভাবলাম, এতদিনে আমি নিজে ঠাই নাড়া হয়েছি কতবার। বাকি বিশ্ব শিকড়ে গেড়ে বসে আছে এমন ধারণাও তো নেহাতে ছেলে মানুষই। তবু যখন অন্য কিছু মাথায় আসছে না, একবার চেষ্টা করে দেখতেও আর ক্ষতি নেই কিছু। ভাবতে ভাবতে মুখ তুলে তাকিয়ে দেখলাম সামনে মৌ, হা করে আমার দিকে তাকিয়ে। আমি মুখ তুলতেই হেসে গড়াগড়ি। ওমা, তুমি তো পুরো পেগলে গেছো। কি নিজে নিজে বিড়বিড় করছো আর এদিক ওদিক মাথা ঘোরাচ্ছ খালি? কেসটা কি? ঝেড়ে কেসে ফেলো তো। আর এই ম্যাডাম কি তোমাদের স্কুলের নিউ জয়েনিং? বুড়ো বয়সে চাকরিতে ঢুকলো নাকি? আমার কিন্তু খুব চেনা চেনা মনে হচ্ছে জানো, কোথায় যেন দেখেছি, কিন্তু অনেক দিন আগে।
বেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানার মতো পুরনো। মৌ বেশি বকে যায় বাড়িতে এলে। কাজের জায়গায় স্বভাব বিরুদ্ধ গাম্ভীর্যের মুখ্য সেটে বসে থাকতে হয় বলে। আর বকবক করার ফলে একটাই লাভ হয়, আর্ধেক কথা নিজেই ভুলে যায়। আমি ওর বকবকানিকে পাত্তা না দিয়ে বললাম, খাবি কিছু? দুপুরে টিফিন খাবার সময় পেয়েছিলি কি? পেট একদম টইটুম্বুর মা, সৌভিক একটা ট্রিট দিল আজকে। আবার বকেই যাচ্ছিল মৌ কোনো একটা টপিক নিয়ে। আমি তাকিয়েছিলাম ওর মুখের দিকে শুধু। সেদিনের ছোট্ট মেয়েটা আজ কত মানুষকে সুস্থ করে তুলছে নিজের ভালোবাসায়। ওর বিয়ে দেবার মতো টাকা আমার হাতে নেই, যা ছিল সঞ্চয়ে উজাড় করে পড়িয়েছি শুধু ওকে। নিজের সংসার দিয়ে দেখেছি চাকরি জীবন কতটা জরুরি হতে পারে আত্মসম্মান বজায় রাখার জন্য। মেয়েটা সেটা যেন পুরো পারে, আর কিছু চাই না। যেটুকু ওর জন্য করেছি নিজের ভালোবাসায় আর অর্থে। না দাদার সাহায্য নিয়েছি কোনোদিন, না প্রবীরের আর আমার বিয়ের তো রেজিস্ট্রি ছিল না, তাই ওর কোনো বাধ্যবাধকতাও ছিল না আমাকে বা মেয়েকে আর্থিক সাহায্য করবার। তবে করলেও আমি নিতাম না। ওইটুকু অহংকার নিয়েই মাথা উঁচু করে আছি। কি গো, তখন থেকে বকে যাচ্ছি, তুমি শুনছই না। বলো না কি খাবো, চাইনিজ না মোগলাই? কখন যে কোন স্রোতে ভাসে মেয়ে, আমি থই পেয়ে উঠি না। বললাম, সে তুই যা খাওয়াবি তাই খাবো। ও হরি, আমি নিজের খাবার কথা বলছি তো। তুমিও খাবে? চলো তাহলে আমরা দুজন মিলে যাই একদিন। তোর কাল কটায় ডিউটি রে? হঠাৎ বেরসিকের মতো ওর উচ্ছ্বাসটা চাপা দিতে দেখলাম একটু অবাক হয়ে দেখছে আমাকে মৌ। কাল অফ মা আমার, মাসে একটা সানডে পাই, তোমাকে বলেছিলাম তো। কিন্তু কেন, কি হয়েছে বলো তো? কোনো দরকার ছিল কি? দ্রুত ভাবছিলাম মৌ এখন যথেষ্ট বড়, ওরও জানবার অধিকার আছে আসল সত্যিটা। আজ না হোক কাল। শ্রীরূপা যখন ঢিলটা ফেলেই গেল স্থবির হয়ে যাওয়া জলে, তবে আজই বা নয় কেন? চল বিছানায় যাই, তোকে একটা লম্বা গল্প বলার আছে। একটু শুনে আমাকে বলতো এখন কি করব? এত হাসি খুশি মৌ পলকে চুপ, ভাবছে কিছু একটা। কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ বিছানায় শুয়ে বালিশ টেনে শুয়ে বলল, এবার বলো তো মা শুনি, কি বলবে আমাকে তুমি? ট্রেন থেকে নামতে গিয়ে একটু পিছলে যাচ্ছিলাম। মৌ হাতটা ধরলো এসে সঙ্গে সঙ্গে বলল, নিজে নামতে পর্যন্ত পারছো না, আবার একা একা আসার প্ল্যানে ছিলে? বয়সে যে বাড়ছে তার খেয়াল আছে কি? আমি একটু অপরাধী অপরাধী হাসি দিয়ে ওর হাত ধরে বেরিয়ে এলাম স্টেশন থেকে। এত বছর বাদে আসা, বহুল পরিবর্তন হয়ে যাওয়া জায়গা। সেদিন মৌকে বসিয়ে বলেছিলাম সবটা। ওর বাবার বিরুদ্ধে কিছু বলিনি ওকে, বুঝিয়েছিলাম একজন মানুষের যে সারা জীবন একজন মানুষকে ভালো লাগবে তার কোনো মানে নেই। কিছু কিছু ধাঁধার উত্তর কেউই জানে না, না বিজ্ঞান না ভগবান। ঘটমান ঘটনা প্রবাহই শুধু সত্যি, এর মধ্যে আর কিছু না। মৌয়ের হয়তো কোনো প্রশ্ন ছিল ওর জীবনে বাবার ভূমিকার অনুপস্থিতি সম্পর্কে। আমি সেটা খালি রেখে দিয়েছি। কাউকে খলনায়ক বানানো যে আমার দ্বারা হয় না। ও যথেষ্ট বড় এখন, নিজেই বুঝুক যা বোঝার। তবে শ্রীরূপার একটা আবছা উপস্থিতি ওর মনের গভীরে থেকে গেছিল বোধহয়, তাই চেনা চেনা ঠেকেছিল। পুরোটা অধীর আগ্রহে শুনছিল মৌ। জীবনে বাবার অনুপস্থিতির জন্যই হোক বা অন্য কারণে, দেখলাম শ্রীরূপার কথা শুনে কোনো বিরূপ ছায়া ওর মুখে পড়ল না। একটু নিশ্চিন্ত হয়েছিলাম সেদিন। মেয়েটাকে আমি ঘৃণা না করা শেখাতে পেরেছি তাহলে। ভাঙা সংসারের যে বিকট দর্শন রূপ নগ্ন হয়ে সন্তানদের কাছে ধরা দেয়, অন্তত তার থেকে আমার মেয়েটা বেঁচে গেছে, স্বার্থপরের মতো হলেও। সেদিন সেটাই সবার আগে মাথায় এলো আমার। আর তারপর আমার সংকল্পের কথা শুনে ও আমার সাথে আসতে চাইলো। আমাকে একা ছাড়ার ইচ্ছে নেই, সেটা একটা কারণ তো বটেই। তার সাথে নিজের একদিকের শিকড়ের গভীরতা দেখবার কৌতূহল, যেটা কম বেশি সব মানুষেরই থাকে, সেই জন্যই। আর তার টানেই আমাদের এখানে আসা। এক ছুটির দিনের অলস ভোরে উঠে সাইকেল রিকশার জায়গায় টোটোতে দেখছি এখানে সব ভরপুর। গন্তব্য বলায় মিনিট 10 চলার পরে যেখানে আমাদের নামিয়ে দিয়ে টোটোওয়ালা ধা হয়ে গেল, সেটা আমার চেনা বাড়ি নয়। একটা আদ্যন্ত ধ্বংস স্তূপ আর ইটের টুকরোর বিপুল ভাণ্ডার। বাইরের গেটের কিছুটা জায়গা শুধু অতীতের স্মৃতির ব্যর্থ ভার বহন করে চলেছে। একটু অবাক হয়ে তাকালাম ওর মুখের দিকে। ও দেখি আমার মতোই অবাক, কিন্তু এরই মধ্যে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে সামনে দেখছে। আমাকে জিজ্ঞেস করলো, এটা তোমার শ্বশুর বাড়ি ছিল মা? আমি বললাম, শুধু আমার শ্বশুর বাড়ি নয় রে, তোর বাবারও বাড়ি, মানে তোরও।
কিন্তু মনে হচ্ছে তো পুড়ে গেছে সব, আগুন টাগুন লেগেছিল বোধহয়। এবার কোত্থেকে বাকি খবর নেবে? আশেপাশের কাউকে জিজ্ঞেস করবে কি? আশেপাশের কিছু বাড়ির মানুষজনের সাথে অল্প স্বল্প সখ্যতা থাকলেও তা আজ এত বছর পরে আর খুঁড়ে বের করবার অবস্থায় নেই। আমি হাত ধরে টানলাম মৌকে, চল রে, বাড়ি চল। একটু হতাশ দেখালো যেন ওকে, বলল, শুধু এই পোড়া ইতিহাস দেখার জন্য ছুটি নিয়েছিলাম মা। ইতিহাস শুনে বুকটা একটু যেন কেঁপে উঠল। এই সেই বাড়ি যেখানে আমার বরণ হয়েছিল, বোধহয় বছর 40 আগে। আমার মেয়ে আমার সাথে সাথে এই বাড়ির উত্তরাধিকার বহন করে চলেছে যে। যতই দূরে সরিয়ে রাখি, সত্যি কি আর অস্বীকার করবার জিনিস? কিন্তু স্বেচ্ছায় যে বাড়ি আর তার অধিকার ছেড়ে চলে গেছিলাম, কেউ সেদিন আমাকে আটকায়ও নি। শুধু আজ যেন নিস্তব্ধতা দুহাত বাড়িয়ে আমাকে ডাকছে, যেন বলছে, আয় মা, বুকে আয়। এ কি মা, তুমি কাঁদছো? মৌয়ের গলায় সম্বিত ফিরল আমার। নিজেই বুঝিনি কখন দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে। সুখ অসুখ জানি না, কিন্তু স্মৃতি যে বড় ভারাক্রান্ত করে দেয় মনকে, তাই যে সত্যি। কিছু বললাম না, মৃদু হাসলাম শুধু। মর্মস্পর্শী মেয়ে আমার বুঝে গেল যা বোঝার। আবার হাত ধরে বলল, তাহলে চলো মা, ফিরেই যাই আমরা। ফিরবার জন্য রাস্তায় এসে টোটোর জন্য অপেক্ষা করছিলাম। পাশের একটা বাড়ি থেকে একজন বেরিয়ে আমাকে দেখছিল, তারপর বলল, সেন বাড়ি দেখতে এসেছিলেন? প্রমোটার নিয়েছে তো শুনেছি, ফ্ল্যাট বানাবে নাকি? আপনি কি ফ্ল্যাট নেবেন? মৌ আমাকে ইশারায় থামতে বলে এগিয়ে গিয়ে কিছুক্ষণ কথা বলে ফিরে এলো। ততক্ষণে একটা টোটো পাওয়া গেছে। স্টেশন এসে দেখলাম কলকাতার গাড়ি আছে 1 মিনিট 15 বাদে, কিন্তু মৌ খুব চুপ করে কিছু একটা ভাবছিল অনেকক্ষণ ধরে। তারপর এসে আমাকে বলতে লাগলো, ও বুদ্ধি করে বলেছে যে ও পুরনো বাড়ির বাস্তু দেখতে এসেছিল নতুন ফ্ল্যাট নেবার আগে। আজকাল নাকি অনেকে ওইসব দেখে, আর তাতে উৎসাহ পেয়ে ওই মহিলা ওকে বারবার মানা করে দিয়েছে কিছু না নিতে এখানে। ওই বাড়ির বউ নাকি বাড়ি ছেড়ে চলে গেছিল। একজন পাগল নাকি বহুকাল থাকতো সেখানে, সেটাকে নাকি বের করে দেওয়া হয়েছিল। তারপর বছর 5 আগে এক রাতে আগুন লেগে সব শেষ। 3 জন পুড়ে মরে গেছিল, কারোর খবর পাওয়া যায়নি আর। বাড়ির ছেলে উকিল ছিল যে, সেও, আর কেউই নেই ও বাড়ির এখন। মৌ বলা শেষ করে একদৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকেই। আমি কেঁদে ফেললাম। যেই হোক যাই করুক, আমার জীবনের একমাত্র পুরুষ, আমার একমাত্র মেয়ের বাবা, তার এমন মৃত্যু, তাও আমি কোনো খবরই পাইনি এতদিন। একটা জমাট বাঁধা অভিমানও ছিলই, কোনোদিন যা কারোর সামনে আসেনি। আজ আর পারলাম না। একটা আশা ছিল মানুষটা আছেন, যেখানেই থাকুন না কেন আছেন উনি। আজ যেন আমার বড় শূন্যতার এক অনুভূতি হচ্ছিল। মানুষ চলে গেলে বোধহয় রাগ, দুঃখ, অভিমান সব নিয়েই চলে যায়, থেকে যায় শুধু এক বুক শূন্যতা। একাই তো ছিলাম মৌকে আঁকড়ে ধরে, আজ যেন আরো বেশি একা হয়ে গেলাম। মৌ চুপ করে পাশে বসে হাত বোলাচ্ছিল আমার পিঠে। কোনো কথা বা সান্ত্বনা বাক্য নয়, শুধুই পাশে থাকার আশ্বাস। মিনিট 5 পর আমি একটু থেমে এলাম। দুঃখ প্রকাশেরও সময় আছে। প্রথম দমক কমে এলে আপনি থিতিয়ে আসে অভিঘাত। মৌ বলল, মা, গাড়ি আসবে যে, এবার ওঠো আস্তে আস্তে, জায়গা ধরতে হবে। মাসখানেক পরে অদ্ভুতভাবে সেদিনের পর থেকে কিছুতেই শ্রীরূপাকে যোগাযোগ করা যায়নি আর। ফোনটা বন্ধ আসছে, আর দ্বিতীয় কোনো যোগাযোগের নম্বরও নেই। জীবন চলছে নিজের খেয়ালেই। একদিন আমি স্কুলে, তখন সামনের বাড়ির বউটার ফোন এলো, মাসিমা, একজন আপনার সাথে দেখা করতে এসেছেন, জরুরি দরকার বলছেন, কথা বলবেন? আমি দিতে বললাম। ও প্রান্তে এক রাশভারী গলা পেলাম, মিসেস সেন বলছেন? আমি হ্যাঁ বলাই আমাকে বললেন, কিছু আইনি দরকারে আমার সাথে দেখা করতে চান। কবে এবং কখন সময় হবে? আজকাল চট করে মাথা চলতে চায় না এসব ব্যাপারে। আমি ওনাকে নিজের নাম্বার রেখে যেতে বললাম, মেয়ের সাথে কথা বলে যোগাযোগ করে নেব বলে। রাতে মৌ বলল, পরশু আমার মর্নিং আছে মা, সেদিন সন্ধেবেলায় আসতে বলো। কিন্তু তোমার সাথে কার কি লিগ্যাল কাজ থাকতে পারে বলো তো? আমার মাথায় সামনে নিজের রিটায়ারমেন্ট ঘুরছিল। বললাম, সার্ভিস বুক নিয়ে কিছু হবে হয়তো। 2 দিন বাদে সোমেশ্বর বাবু আমাদের একটা উইল পড়ে শোনালেন, প্রবীরের করে যাওয়া উইল। উকিল মানুষ ছিলেন, যাবার সময় যখন তখন হতে পারে সেটা ভেবেই হয়তো করে গেছিলেন। আমাকে খুঁজতে এরা একটু সময় লাগিয়ে দিয়েছিল। আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসবার পর নাকি শ্রীরূপা সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
সামনে মৌকে দেখতে না পেয়ে আরো বেশি করে। কিছুদিন পর ওকে একটা রিহ্যাবে ভর্তি করিয়েছিল প্রবীর। সেখানে যথেষ্ট ইলেকট্রিক শক খেয়ে ও যখন প্রায় শারীরিকভাবেও দুর্বল, জানতে পেরে ফিরিয়ে আনেন প্রবীর। কিন্তু ওই বাড়িতে থাকতে পারেনি শ্রীরূপা, বারবার নাকি আমাদের খুঁজতো। তখনই ওকে একটা এনজিওতে নিজেই দিয়ে আসে প্রবীর। ওখানে অনেকের মাঝে থেকেই ধীরে ধীরে একটু স্বাভাবিক হতে থাকে শ্রীরূপা। এখনও সেখানেই থাকে আর ওদের কাজকর্মে সাহায্য করে বেড়ায়। মাঝে মাঝে অবশ্য কোথাও হারিয়ে যায়, আবার ফিরে আসে। এভাবেই চলছে। প্রবীর নিজের সম্পূর্ণ সম্পত্তি মেয়ের আর আমার নামে করে দিয়ে গেছে। আমাদের ছাড়াছাড়ি হবার পরেও আইনত আমাকে যে খরগোশ দেবার কথা ছিল ওর, সবটাই আমার নামে জমিয়ে গেছে, আমাকে নমিনি করে। কিছু আলাদা মাসোহারা শ্রীরূপার জন্যও আছে, ওর শারীরিক আর মানসিক অবস্থার জন্য ওষুধের খরচা সমস্ত। ওই এনজিওতে নিজেই সেটা চলে যায় মাসের প্রথমে। কিন্তু এর কিছু শ্রীরূপা জানে না। প্রবীরের জুনিয়র যিনি আছেন তিনিই দেখেন সবটা। আমি কিছুই নিতে চাই না বলতে যাব, দেখি মৌ বলছে, বেশ তো, আচমকা পেয়ে যাওয়া জিনিস কেন নেব না? কোথায় সই করতে হবে আর কি কি পরিচয়পত্র চাই আমাদের? আদালতে 1-2 দিন যেতে হতে পারে। জানিয়ে দরকারি জিনিস নিয়ে ওরা বেরিয়ে যাবার পর আমি মৌকে বললাম, কেন নিতে গেলি ওসব? কিসের অভাব আমাদের? মনে মনে ভাবলাম, তবে একটা সান্ত্বনা, প্রবীর যে ধরাবাঁধা খারাপ মানুষের মধ্যে পড়েনি, সেটাই আমার বড় প্রাপ্তি আজ। মৌ বলল, তুমি এভাবে কেন ভাবছো মা? তুমি তোমার জায়গায় সম্পূর্ণ ঠিক। কিন্তু টাকার অভাবে কত ভালো কাজ বন্ধ হয়ে যায় বলো তো। আমি শ্রীরূপার মতো মহিলাদের জন্য ভাবছি একটা হোম বানাবো আমাদের ওই বাড়িটাতে। এগুলো ওই কাজেই লাগুক না মা। আমি বললাম, শ্রীরূপাকে তুই স্ত্রী বলতিস ছোটবেলায়, এখন নাম ধরছিস? তারপর মনে পড়ল, ওই ইলেকট্রিক শকের জন্যই কি ওর কোমরে কালো দাগ দেখেছিলাম। মেয়েটা বড্ড অভাগী হয়ে থেকে গেল সারাটা জীবন। মৌ বলল, আজ একটা জিনিস চাইবো, দেবে মা? কি বল? স্ত্রীকে নিয়ে আসবো এখানে, আমরা 3 জনে থাকবো একসাথে। ও তো থাকার জায়গায় খুঁজছিল না। বললাম, এবার নিশ্চিন্ত হলাম, তোকে আমার মনের মতো করে মানুষ করতে পেরেছি বলে। চল, সোমেশ্বরকে ফোন করে ও এনজিও ঠিকানাটা নিয়ে নি। কবে যাবি বল? মৌ বলল, এক্ষুনি চলো না মা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।